গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, কবিরাজের বিপদ। চন্দ্রনাথ কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজার, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি। তবে দেশটায় রোগবালাই নিতান্তই কম নয়, তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স ৫৫-৫৬, শিশির সেনের বয়স ২৬-২৭। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার। রোগীপত্তর প্রায় থাকে না। দুজনে বসে গল্পসল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনে খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদি বুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বলেন, তাদের গ্রামের একজন সাধু ছিলেন। তিনি ভূত নামাতে পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন। ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়ম। তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বলেন, রাবিশ। চন্দ্রনাথবাবু বলেন, তোমার বলবার কোনো অধিকার নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না, কমন সেন্স। মরা মানেই না বাঁচা। মরা মানে জীবনটা বড় করে পাওয়া। একদম বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছ খুব সায়েন্স শিখে ফেলেছ? আসল সায়েন্সের কিছুই জানো না, শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ। এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির সেন বেলা ৫:৩০টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দার তেতো আগুন হয়েছে। এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয়। এখনই লরি গেলে ধুলোয় চারদিকে অন্ধকার করে দেবে। ও কবরেজ মশাই। কি? বাইরে আসুন না। যাই। কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানে শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কি না, নেমন্তণ ছিল। হুম, আসুন, আমার বারান্দায় চা খাবেন। না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেলে ডালদা খেয়ে তো, নইলে আর কোথায় পচছে গাওয়া ঘি। না মশাই, এই নে, ও নেমন্তণ না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের অসুখ। আর এই গরমে। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমর্পট আত্মা বাস করে। অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যিই হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়। ইসলাম ও খ্রিস্টধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে। তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের, স্বার্থবাদী ছোকরা দাম্ভিকদের দল। দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা। ইংরেজি তো তেমন জানে না, কবিজি করত, সংস্কৃত জানে একটু একটু। দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কি করি? মিশবার কোনো লোক নেই এসব জায়গায়। কার সঙ্গে দুটো কথা বলি? নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার? রাম। একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি।
ডাক্তারখানার সামনে অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো। চন্দ্রনাথ বললেন, আহ, বাঁচা গেল। শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়ল আজ মাটিতে। চা খাবেন একটু? তাহলে মন্দ হয় না। আনাও আরেকটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরে এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগল। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হল, মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, ওই, তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে। বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে। ছাতি আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক। আপনার ভূতের আলোচনা আরম্ভ করুন না। না। কেন, আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সন্ধেতে এ কথা জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো। গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বললেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়। গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আকর। এই হল গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে বলে উঠলেন, তবে আপনি কবিরাজ করেন কেন? মানুষ যদি অমর, তবে তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলে। শিশির সেন বললেন, বিস্কুট? বিস্কুট কই হে? আনিসনি? যা নিয়ে আয় চারখানা। আসুন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। এইবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না। বেশ বাদলার সন্ধেটা। না, আমি বলব না। ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা হাসবে, আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে। ঘটনাটা গোড়া থেকে বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল, খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নামডাকলা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তাঁর প্রসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নামকরা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাধা ঘর ছিল, যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাঝির পাকড়াশি জমিদার ছিলেন এমন একটি বাধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকড়াশি ডেকে পাঠালেন। তাঁর ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছর বয়সটা। ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয়। আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই। যা লাগে আমি তাই আপনাকে দেব। ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নাড়ির অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল। ভুল বকুনি খানিকটা কমল।
আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি ১ প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মুহাফেজখানা। মুহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুটুরি, সারি সারি অনেকগুলি। আমাদের বাসার পূব দিকে বড় পুকুর। এই পুকুরের ৩ দিকে বাঁধানো ঘাট। পূব পাড়ের ঘাট বাইরের লোকদের জন্যে, বাকি ২টি ঘাট আমলাদের জন্যে। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি। এই দেউড়ির দুপাশে ২ বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে। সাদা ধবধবে চাদর পাতা, ২টো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানো করে দিয়ে গিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগের বিষয় চিন্তা করলাম। কাল সকালে কি অনুপাত দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব, অমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক। এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল। ১৫ মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম, আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন? একাই বা আসবে কেন? ঘড়িতে ঢং ঢং করে ১২টা বাজল দেউড়িতে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? ১.৫ ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমুচ্ছে। এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল। নাড়ির অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ? তখনই কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দমবার পাত্র নই। ঘণ্টা ২ মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা ৮টা। উঠে রোগীকে দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একভাবেই কাটল। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্শেলের সঙ্গে। সেরখানেক একটা পোনা মাছও ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি। এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম, ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে। কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল, কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো কেন কি জানি। কান খাড়া করে রাখলাম বাড়ির দিকে। আরামে ঘুমুতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সময় ১২টা বাজল। হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধবধবে শাড়ি পরা, ৪০-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুল, কেন মা, আপনি কে?
আমার শরীর যেন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আমায় বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎমা ওকে দেখতে পারে না। বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রেই নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে। ওকে বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য। আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুতি হব না কখনোই। আমার প্রাণ যায় সেও স্বীকার। একটা প্রস্তাব আমি করি, মা। জমিদার বাবুকে সব খুলে বলি। অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না। যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন, তখন নিয়ে যাবেন, আর আমিও আসব না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে। তিনি বললেন, বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয়, তবে এবার আমি ওকে নিয়েই যাব। মনে থাকে যেন। তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল, আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদার বাবু অবাক হয়ে বললেন, তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎমা বড় অবিচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। পরে বললেন, আমি কিছু কিছু জানি। বেশ, এবারও বেঁচে উঠুক, ওর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম, ও সেরে উঠুক। জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব। কেমন, ঠিক তো? এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবরেজ মশাই। বেশ, নির্ভয়ে থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন। বললেন, সেরে উঠল? নিশ্চয়ই। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? কোনোদিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে। কিসের ভালো ব্যবসা করে শুনেছি। জমিদার বাবু মারা গিয়েছেন। চললুম আমি। বৃষ্টি থেমেছে। ঘরে আলো জ্বালিয়ে। চন্দ্রনাথ কবিরাজ উঠে গেলেন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আধিভৌতিক গল্প, কবিরাজের বিপদ। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।